আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই আলোচনা শুনবার জন্য। আজকে আমি এমন একটা জটিল এবং বহুমাত্রিক ভূ রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলবো, যার প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়া থেকে শুরু করে বৈশ্বিক শক্তির ভারসাম্যে। আমার এই আলোচনার মূল ফোকাস হচ্ছে ভারত চীন সম্পর্কের সাম্প্রতিক যে উষ্ণতা, চীনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফর এবং এর প্রভাব ভারত বাংলাদেশ সম্পর্কের উপর। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা 26শে মার্চ চীন সফরে গেছেন। এই দিকটি নিয়ে আমি একটু আলোচনা করবার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবার বার্তা দিয়েছেন। সীমান্তে স্বাভাবিক পরিস্থিতির দাবি এবং পারস্পরিক সহযোগিতার আহ্বান এসেছে এমন সময়ে, অর্থাৎ চীন এবং ভারতের মধ্যে যখন মাত্র কয়েক বছর আগে 2020 সালে লাদাখে রক্তাক্ত সংঘর্ষ হয়েছিল। চীনও মোদির বার্তাকে, অর্থাৎ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তাকে ইতিবাচকভাবে দেখছে। তবে বাস্তবতা হচ্ছে যে উভয় দেশের সম্পর্ক এখনো উত্তেজনাময়। 50,000 বর্গমাইল বিতর্কিত সীমান্ত, বাণিজ্য ঘাটতি, তাইওয়ান এবং দালাই লামা ইস্যু, কোয়াড বা ব্রিক্সের ভিন্ন অবস্থান, সব মিলিয়ে এটি একটি জটিল সম্পর্ক। কিন্তু দ্বিপাক্ষিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই উচ্চ পর্যায়ের আলোচনার মধ্যে অংশ রয়েছে। চীন এবং ভারত, তাদের মধ্যে বাণিজ্য আছে, ভূরাজনীতির ইস্যু আছে। চীন এখনো ভারতের শীর্ষ বাণিজ্যিক অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্য $130 বিলিয়ন ছাড়িয়ে গেছে। যদিও ভারতের চীনের রপ্তানি অনেক বেশি, তবে ভারত এখন নবায়নযোগ্য জ্বালানি, চিপ প্রযুক্তি উৎপাদন এবং সামরিক খাতে স্বনির্ভরতার দিকে এগোচ্ছে। একই সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা বাড়ছে, যেটা চীনের জন্য নিঃসন্দেহে একটা বড় উদ্বেগের বিষয়। আবার বাংলাদেশকে ঘিরেও কিন্তু আমরা এই দুটো দেশের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা দেখতে পাই। ভারত এবং চীনের সম্পর্কের কেন্দ্রে এখন বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় ভারতের ঐতিহ্যগত প্রভাবের পরিপ্রেক্ষিতে চীন সেখানে প্রবেশের কৌশল নিয়েছে অবকাঠামো, ঋণ এবং বাণিজ্যের মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের, অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে, বিশেষ করে পদ্মা সেতু, পায়রা বন্দর এবং তিস্তা প্রকল্প নিয়ে। কিন্তু 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যায় সম্পূর্ণরূপে। ভারত তখন অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিতে দেরি করে, আবার চীন ছিল অপেক্ষাকৃত বন্ধুত্বপূর্ণ। এই অবস্থান পরিবর্তনের বার্তা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগেই বলছিলাম যে ডক্টর ইউনূস চীন সফরে রয়েছেন। এখন এর অর্থনীতি এবং কূটনীতির সমীকরণটা কি? 26 মার্চ স্বাধীনতা দিবসে চীন সফরে যান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে তারা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক এবং বোয়া ফোরামের উচ্চ পর্যায়ে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে একেবারেই মূল ফোকাসের জায়গা। এই সফরের প্রেক্ষাপটে রয়েছে বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তিস্তা নদী ব্যবস্থাপনার মতো ইস্যু। একই সঙ্গে সামরিক সহযোগিতার প্রসঙ্গ আলোচনায় এসছে। আমরা জানি অনেকদিন ধরে এইসব বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। সো এই বিষয়টিকে ভারতের প্রতিক্রিয়া, ওদিকে বিমস্টেক সম্মেলন আছে, সেগুলো বিবেচনার দাবি রাখে। চীন সফরের আগে ভারত সফরের জন্য অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ, কিন্তু নয়াদিল্লি খুব একটা ইতিবাচক সাড়া তাতে দেয়নি। যদিও এপ্রিলের শুরুতে বিমস্টেক সম্মেলনে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা নিয়ে জল্পনা রয়েছে। যদি এই বৈঠকটি হয় তাহলে তা হতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কে স্থবিরতা কাটানোর একটা প্রথম ধাপ। আপনি জানেন যে এপ্রিলের 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এই বিমস্টেক সম্মেলন। ভারতের পররাষ্ট্র সচিব ডক্টর এস জয়শঙ্কর নিজেও বলেছেন বাংলাদেশের অনুরোধ বিবেচনাধীন। এর মানে দিল্লির সফর বাতিল করলেও তারা এখনো পরিস্থিতি বিশ্লেষণ করছে। তবে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজও আবার বুঝতে হবে। সবসময় ডিপ্লোম্যাটরা যা বলেন সেটাই গ্রহণযোগ্য না। এই জায়গাটিতে আরেকটি অত্যন্ত বিষয় গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন এবং এর আঞ্চলিক প্রভাব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এখনো অনিশ্চিত।
জো বাইডেন প্রশাসন কিছুটা সহানুভূতিশীল থাকলেও ট্রাম্প প্রশাসন কি করবে সেটা এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়। একদিকে ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারেন, আবার বাণিজ্যিক চুক্তির কারণে তিনি নতুন চুক্তিও করতে পারেন। তার কাছে বাণিজ্যটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় ভারত যদি দেখে যে ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যথেষ্ট শক্ত একটা অবস্থানে নেই, তাহলে দিল্লি নিজেই চীনের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে চাইবে। এই প্রসঙ্গেই নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইতিবাচক বার্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো সামনের দিকে যদি আমরা তাকাই তাহলে কি দেখতে পাই? বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? বাংলাদেশ এখন ভূ রাজনীতির কেন্দ্রে। অনেকদিন ধরে যেটা আমি বলবার চেষ্টা করছি, চীন, ভারত, যুক্তরাষ্ট্র তিনটি শক্তির ভিন্ন ভিন্ন অবস্থান এবং কৌশলের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এখানে বাংলাদেশকে অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নিজের স্বার্থ দেখে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের কূটনৈতিক কৌশল হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্ট, অর্থাৎ কোনো এক পক্ষের উপর নির্ভর না করে সবার সঙ্গে ভারসাম্য বজায় রাখা। চীন সফর এবং বিমস্টেকের মধ্যকার ভারসাম্য বজায় রাখবার যে চেষ্টা, এই কৌশলেরই হচ্ছে একটা অংশ প্রফেসর মোহাম্মদ ইউনূসের এবং তার সরকারের কূটনীতির। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এক সংবেদনশীল মুহূর্তে দাঁড়িয়ে আছে। ভারত এবং চীনের প্রতিযোগিতার মাঝখানে বাংলাদেশ কেবল যার দিকে ঝুঁকবে তাই নয়, বরং নিজেই সক্রিয় ভূমিকায় অবস্থান নিয়েছে, যে ভূমিকার কথা আমি বহু বছর ধরে বলে আসছি। এবং আগামী মাসগুলোতে বিমস্টেক, শি জিনপিং মোদির বৈঠক, চীন বাংলাদেশ বিনিয়োগ চুক্তি, এর সবই আসলে নির্ধারণ করবে আমাদের অঞ্চলের নতুন ভূ রাজনৈতিক মানচিত্রকে। আমি বারবার বলবার চেষ্টা করছি, বাংলাদেশ যে জিও স্ট্র্যাটেজিক লোকেশনে আছে, বাংলাদেশের জনসংখ্যার যে শক্তি, আমাদের যে পোটেনশিয়াল আছে, আমরা এই অঞ্চলে আর দর্শকের ভূমিকায় থাকতে চাই না, থাকতে পারি না। আমাদের আসলে কোনো না কোনোভাবে ক্ষুদ্র আকারে হলো একটা প্লেয়ারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এবং আমি তো দেখি আগামী কয়েক দশক পরে বাংলাদেশ এশিয়ায় একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং সেটা নির্ভর করে আমাদের রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার উপরে। এবং আমি বিশ্বাস করি আমরা সেই প্রজ্ঞাময় নেতৃত্ব নিশ্চয়ই ভবিষ্যতে পাবো। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।